নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি পুরো যুদ্ধ। এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির যৌথ জনমত সমীক্ষা। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডে কে জিতবে, কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারে তার একটা আভাস আমরা পাওয়ার চেষ্টা করেছি। পৃথিবীর সবথেকে বড় সমীক্ষক সংস্থা দ্য নিয়েলসন কোম্পানি এই প্রথম কোনো পুরো ভোটে সাধারণ সমীক্ষাপত্র নয়, একেবারে গোপন ব্যালটের ব্যবস্থা করেছিল। তার মাধ্যমে এই ফলাফলের একটা আভাস পাওয়ার আমরা চেষ্টা করেছি। এই সমীক্ষা করা হয় 26শে মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে। আবার বলবো যে কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, জনমতকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা নয়। আমরা শুধু চেষ্টা করেছি আপনারা কি ভাবছেন, কোন প্রার্থী কোন দলকে পছন্দ করছেন তার একটা আভাস তুলে ধরার, এবং সেইখানেই ওপিনিয়ন পোল আজ চূড়ান্ত পর্ব। এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথি আছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। আমার একদিকে রয়েছেন প্রভাকর তিয়ারি, বিজেপি নেতা, আছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক, অন্যদিকে কিছুক্ষণের মধ্যে বামপন্থী নেতা প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় আসবেন, বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক এই মুহূর্তে এসে গেছেন, আরও দুজন অধ্যাপক মইদুল ইসলাম এবং দেবাশিস সরকার আমাদের সঙ্গে অন্য স্টুডিওতে আছেন। আমরা দ্রুত একবার আসুন দেখে নিই যে শহর কেন্দ্রিক নানা প্রশ্ন আমাদের সমীক্ষকরা কলকাতার মানুষ আপনাদের সামনে রেখেছিলেন। আপনাদের কি রায় দেখাবো। আমরা প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে এই কলকাতা শহরের সব থেকে বড় সমস্যাগুলো কি কি। আসুন দেখি কি বলছেন আপনারা। বর্তমানে কলকাতাবাসীর সবচেয়ে বড় সমস্যা কি? 35% বলেছেন পানীয় জল, পরিচ্ছন্নতা বলেছেন 23%, নিকাশি বলেছেন 20%, জমা জল 18%, কোনো সমস্যা নেই এমনটা মনে করছেন 4% মানুষ। আমরা জিজ্ঞেস করেছিলাম যে রাস্তাঘাট নিঃসন্দেহে যে কোনো বড় শহরের অন্যতম প্রধান বিষয়। রাস্তাঘাটের ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরো বোর্ড গত 4 বছরে ঠিক কি করতে পেরেছে, কতটা করতে পেরেছে, আসুন দেখি কি বললেন আপনারা। দেখব গত 4 বছরে কলকাতা শহরে রাস্তার কি উন্নতি হয়েছে। 76% মানুষ বলেছেন যে হ্যাঁ গত 4 বছরে রাস্তার উন্নতি হয়েছে। লক্ষ্য করুন, বিপুল সংখ্যক মানুষ 76% মানুষ মনে করেছেন গত 4 বছরে কলকাতা শহরে রাস্তার উন্নতি হয়েছে। খারাপ হয়েছে আগের থেকে বলেছেন 19% মানুষ, জানি না বা বলতে পারবো না বলেছেন 5% মানুষ। আর একটা জ্বলন্ত সমস্যা যে কোনো শহরের, আমাদের এই শহরের অত্যন্ত পুরনো সমস্যা, হকার সমস্যা। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই গত 4 বছরে তৃণমূলের বোর্ডের আমলে হকার সমস্যা কি বেড়েছে, কি বললেন আপনারা দেখাবো। গত 4 বছরে কলকাতায় হকার সমস্যা কি বেড়েছে? 49% মানুষ বলেছেন হ্যাঁ হকার সমস্যা বেড়েছে, 41% মানুষ বলেছেন যে হকার সমস্যা বাড়েনি, জানি না বা বলতে পারবো না বলেছেন 10% মানুষ। কিন্তু এর আগে আপনারা জানেন পুরো ভোটের হাওয়া যখন সবে উঠতে শুরু করেছিল, হকারদের নানা রকম প্রতিশ্রুতি দেয়া হয়। কি ছিল সেগুলো, এবং যার বেসিসে 49% মানুষ, যথেষ্ট বড় সংখ্যক মানুষ মনে করছেন, যাদের সঙ্গে আমাদের সমীক্ষকরা কথা বলেছেন, যে হকার সমস্যা গত 4 বছরে এই তৃণমূল বোর্ডের ক্ষেত্রে বেড়েছে। কি সেই ঘটনাগুলো দ্রুত একবার দেখাবো। এক সাইডে দোকান আর এক সাইডেও দোকান, মাঝখানে লোকজনের হাঁটার জায়গা থাকে না, অসুবিধা হচ্ছে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহর জুড়ে হকারদের দখলে ফুটপাত, বাধ্য হয়ে রাস্তায় পথচারীরা, দুর্ঘটনার আশঙ্কা, গাড়ির গতি শ্লথ, যানজটে নাকাল মানুষ। এই প্রেক্ষাপটে পুরো ভোটের মুখে হকারদের আইনি স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের অধিকার পাবেন, তাদের ইনসেনটিভ দেবো, আমরা ফ্যাসিলিটি দেবো, আর আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আগামী বছর 1 বৈশাখ থেকে পেয়ে যাবেন, যে আপনার দোকানটা আপনার নিজের আইনত হয়ে যাবে, ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন ফ্রি। হকার সমস্যা ইস্যুতে যৌথ সমীক্ষা করেছে এবিপি আনন্দ নিয়েলসন। গত 4 বছরে কলকাতায় হকার সমস্যা কি বেড়েছে? এই প্রশ্নের উত্তরে 49% ভোটার বলেছেন হ্যাঁ হকার সমস্যা 4 বছরে আরও বেড়েছে। 41% মতে না বাড়েনি, 10% বলেছেন জানি না। ভোট আসে ভোট যায়, কলকাতার হকার সমস্যা কি সমাধান হওয়ার নয়? এবিপি আনন্দ। হকার মানেই রাস্তা, আর কলকাতার রাস্তা মানেই ট্যাক্সি, ট্যাক্সি মানেই রিফিউজাল, নো রিফিউজাল ট্যাক্সি, কিংবা পুলিশের জরিমানা যেখানে সমস্যা কম করতে পারেনি সেখানে আপনারা জানেন কিছুদিন আগে অনেকে বলছেন পুরো ভোটের জন্যই 3000 থেকে এই ফাইন কমে গিয়ে 100 টাকা হলো। আমরা সাধারণ মানুষকে এ নিয়েও প্রশ্ন করেছিলাম, কি বললেন তারা
দেখাবো। যাত্রী প্রত্যাখ্যানে জরিমানা 3000 থেকে কমে 100 টাকা, এতে কি ট্যাক্সি দৌরাত্ম্য বাড়বে? 51% মানুষ মনে করছেন হ্যাঁ বাড়বে, না বাড়বে না মনে করছেন 40% মানুষ, 9% মানুষ বলতে পারেননি। আপনাদের দেখাবো যে এর আগে এই ট্যাক্সির ক্ষেত্রে ফাইন কমিয়ে পুরো ভোটের ক্ষেত্রে একটা প্রলোভন রাখা হয়েছিল বর্তমান বোর্ড বা শাসক দলের তরফ থেকে। দেখাবো সেই ঘটনা। ডানলপ যাবেন না? কুষ্টিয়া রোডের ভেতরটায়, ভেতরে যাবেন না কেন? কলকাতা ট্যাক্সি চালকদের যাত্রী প্রত্যাখ্যানের এই বারবারন্ত সত্ত্বেও সম্প্রতি জরিমানার পরিমাণ 3000 থেকে কমিয়ে 100 টাকা করেছেন মুখ্যমন্ত্রী। 3000 টাকা করে যেটা জরিমানা নেওয়া হতো এটা একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে বাতিল করছি। প্রথম যদি রিফিউজালের কোনো কমপ্লেন আসে 100 টাকা ফাইন হবে। একটা দুটো কখনো হয়তো অনেক রাত হয়ে গেছে আপনি যেতে পারছেন না, নিশ্চয়ই আপনার বলবার অধিকার আছে। রাজ্য সরকার যাত্রী প্রত্যাখ্যানে জরিমানা কমিয়ে দেওয়ায় কি ট্যাক্সি দৌরাত্ম্য বাড়বে? এ নিয়ে যৌথ সমীক্ষা করেছে এবিপি আনন্দ নিয়েলসন। সমীক্ষা অনুযায়ী 51% মানুষের মতে হ্যাঁ এতে যাত্রী প্রত্যাখ্যান বাড়বে, 40% অবশ্য এমনটা মনে করেন না। 9% ভোটার বলেছেন তারা এ বিষয়ে কিছু বলতে পারবেন না। এই ইস্যু পুরো ভোটে কোনো প্রভাব ফেলে কিনা সেদিকেই নজর এবিপি আনন্দ। আর একটা বিতর্ক নিঃসন্দেহে অনেক বছর ধরে চলছে, এবং এই বিতর্ক শুধুমাত্র যে সাংস্কৃতিক জগৎ, সাংস্কৃতিক স্তর সেখানেই থেমে থাকেনি, রাজনৈতিক স্তরেও কিন্তু বারবার এসেছে। উত্তর বনাম দক্ষিণ, দক্ষিণের তুলনায় উত্তরে উন্নয়ন কি কম হয়, এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে উত্তরের থেকে যারা শাসক বোর্ড সেখানে কি দক্ষিণের প্রতিনিধিত্ব সবসময় বেশি থাকে, এ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। সমীক্ষা কি বলছে দেখাবো। উত্তর না দক্ষিণ, কলকাতার কোন অংশ বেশি উন্নত? 67% মানুষ বলছেন দক্ষিণ কলকাতা বেশি উন্নত, 25% মানুষ বলছেন উত্তর কলকাতা বেশি উন্নত, 8% মানুষ কিছু বলতে পারেননি। কিন্তু ওই যে বিতর্কতা রয়েছে, এবং সেটা শুধুমাত্র সাংস্কৃতিক স্তরে নেই, রাজনৈতিক স্তরেও রয়েছে। সত্যি সত্যি কি বর্তমান পুরো বোর্ড সেখানে দক্ষিণের প্রতিনিধিত্ব বেশি বলেই দক্ষিণ বেশি উন্নত? দেখুন। একটা সময় মূলত দক্ষিণ কলকাতার দল হিসেবে পরিচিত ছিল তৃণমূল। এখন কলকাতার সব প্রান্তেই তারা আধিপত্য বিস্তার করলেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সিংহভাগ হেভিওয়েট নেতা দক্ষিণ থেকে হওয়াতেই কি সেদিকের উন্নয়নেই বেশি নজর দিয়েছে কলকাতা পুরসভা? এবিপি আনন্দ নিয়েলসন যৌথ সমীক্ষায় ভোটারদের কাছে প্রশ্ন ছিল কলকাতার কোন অংশের উন্নয়ন বেশি হয়েছে, উত্তর না দক্ষিণ? সমীক্ষা অনুযায়ী দক্ষিণ কলকাতা বেশি উন্নত এমনটা মনে করেন 67% ভোটার। উত্তর কলকাতায় উন্নয়ন বেশি হয়েছে এমনটা মত মাত্র 25%, জানি না বলেছেন 8%। তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার মেয়র পরিষদেও দক্ষিণের রমরমা। দক্ষিণ কলকাতা থেকে 8 জন মেয়র পরিষদ, উত্তর থেকে মাত্র 3 জন, খোদ মেয়রও দক্ষিণ কলকাতার। এবিপি আনন্দ। প্রভাবাবু আপনার কাছে আসবো। কোথাও কি এই পুরো ভোটে দেখুন সব থেকে বড় ইস্যু আপনাদের কাছে বা অন্যান্য বিরোধী দলের কাছেও শেষ পর্যন্ত দাঁড়ালো হচ্ছে দুর্নীতি, সারদা, রোজ ভ্যালি, কলকাতার ইস্যু। এতক্ষণ যে বিষয়ে প্রশ্ন, যে বিষয়ে আলোচনা আমরা করলাম, কোথাও কি কোন দল ক্ষমতায় এলে আমরা কলকাতার নাগরিকরা, কলকাতাবাসী কি পাবো না পাবো, ধরুন বিজেপির কাছ থেকে কি পাবো, প্রচারে এটা কি পেছনের বেঞ্চে, পেছনের সারিতে চলে গেল? আপনার কি মনে হয়? না, তা নয়। এই যেটা আপনি দেখালেন ওতে রাস্তা ছাড়া বাকি সমস্ত কিছুতে সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের, এটা কর্পোরেশনের সমস্যা। ওয়াটার লগিং আছে, এর সঙ্গে সঙ্গে দুর্নীতি আছে, অর্থাৎ সার্বিকভাবে উন্নয়ন হয়নি। রাস্তাঘাট বাদে যদি আমরা দেখি সার্বিকভাবে উন্নয়ন হয়নি। আর সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে উত্তর কলকাতার। উত্তর কলকাতার উন্নয়নের কোনো চিহ্ন দেখছি না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। কিন্তু আমি বলছি এইটাই, ধরুন আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বিজেপির হয়ে, বিজেপি প্রার্থীর হয়ে, তখন উত্তর কলকাতার উন্নয়নটা অগ্রাধিকার পাচ্ছে নাকি আলটিমেটলি সারদা, রোজ ভ্যালি, দুর্নীতি এটাই বেশি উন্নতি, বেশি প্রাধান্য? কর্পোরেশনের দুর্নীতি, কর্পোরেশনের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে আমি যেখানে থাকি 6 নম্বর ওয়ার্ড, সেখানে বিধবা ভাতা এক পার্ষদ মানে কাউন্সিলর সেই জাল টিপ দিয়ে তুলে নিয়েছেন। এবং অতীন ঘোষ MIC তার কাছে যখন কমপ্লেন করতে গেছেন, আমাদেরই এক কর্মী আপনার চ্যানেলেও দেখিয়েছে, অতীনবাবু বলেছেন যে এইগুলো নিয়ে আর বেশি এগিয়েও না, কারণ এতে আমার ওয়ার্ডেও আছে আর মেয়রও। আমি বুঝলাম, আমরাই দেখেছি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি কোথাও উন্নয়নের থেকে কি দুর্নীতি বেশি প্রাধান্য পেয়েছে এইবার পুরো ভোটে? আপনার কি মনে হচ্ছে?
আরে দুর্নীতি তো কর্পোরেশনের দুর্নীতি নিয়ে আমরা বলছি, রোজ ভ্যালি এগুলো তো পলিটিক্যাল ইস্যু এসে যাচ্ছে, দুর্নীতি তো ওগুলো আছে, দুর্নীতি প্রাধান্য পেতেও পারে, কিন্তু আমরা মেনলি ফোকাস করছি ক্যালকাটায় উন্নয়ন হয়নি। উন্নয়ন যেভাবে অন্য শহরে হচ্ছে সেই মাত্রায় উন্নয়ন কলকাতায় নেই। আমরা সমীক্ষক দলের যারা সদস্য ছিলেন তারা কলকাতার মানুষকে নানা রাজনৈতিক প্রশ্ন করেছেন। তার কারণ এটা তো বহুদিনের বিতর্ক, যেমন এর আগে 2010-এ যখন পুরো নির্বাচন হচ্ছে তখন শুধু কলকাতার ইস্যুতে ভোট হবে নাকি সিঙ্গুর, নন্দীগ্রাম সেই ঘটনাও আসবে, এই নিয়ে বিতর্ক পুরনো। সুতরাং বৃহৎ রাজনীতি, বিগ পলিটিক্সের বিষয়গুলো মানুষকে কি কোথাও ছোঁয় কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রশ্নে রেখেছিলাম। কি দিয়েছেন মানুষ উত্তর দেখাবো আপনাদের। প্রথমে শিক্ষায় দলতন্ত্র, কি ভাবছেন কলকাতার মানুষ দেখাবো। আমরা প্রশ্ন রেখেছিলাম শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র কায়েম করাকে কি প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। 56% মানুষ বলছেন হ্যাঁ প্রশ্রয় দিচ্ছে, 32% মানুষ বলছেন না প্রশ্রয় দিচ্ছে না, জানি না বা বলতে পারবো না বলছেন 12% মানুষ। অর্থাৎ বুঝতে পারছেন যে 56% মানুষ শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র কায়েমকে প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার, সেটা মনে করছেন একটা বড় অংশের মানুষ। একেবারে মানুষের ইস্যু, সাধারণ মানুষ, অভিভাবকরা আছেন, একটা বড় অংশ ছাত্রছাত্রীরা আছেন, নব্য ভোটাররা আছেন। এই প্রশ্নটা আমরা রেখেছিলাম। কেন রেখেছিলাম দেখাবো। গত 4 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলতন্ত্র মুক্ত শিক্ষার প্রতিশ্রুতি বারবার প্রশ্নের মুখে পড়েছে। পুরভোটের মুখে এ নিয়ে যৌথভাবে সমীক্ষা করেছে এবিপি আনন্দ ও নিয়েলসন। সেই সমীক্ষা অনুযায়ী 56% মতে শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র কায়েমে প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার, 32% উল্টো মত, 12% বলেছেন জানি না। তৃণমূল সরকারের আমলে সার্চ কমিটিতে পরিবর্তন করে ধাপে ধাপে উপাচার্য নিয়োগে দলতন্ত্র কায়েমের অভিযোগ উঠেছে। সূত্রের খবর শিক্ষাবিদদের পরিবর্তে উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান পদে শিক্ষামন্ত্রীকে বসানোর চেষ্টাও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই সংক্রান্ত বিল পেশ হয়নি। কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তিও চালু করা হয়নি। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, শিক্ষা কি এ রাজ্যে কোনোদিনই দলতন্ত্রের ফাঁস থেকে বেরোতে পারবে না? এবিপি আনন্দ। যেহেতু এটা যখন আমরা এই সমীক্ষাটা করাই তখন আরও বড় ঘটনা ছিল, বামপন্থী দলগুলো কিছুটা কম, কিন্তু বিজেপি বা তৃণমূল কংগ্রেস দলের ভেতরে দল বদলের একটা প্রক্রিয়া ছিল। কেউ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাচ্ছিলেন, কেউ আবার উল্টোটা, আর যারা গেলেন বা এলেন তাদের টিকিট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা প্রাধান্য পাচ্ছিলেন। আমরা এই দল বদল নিয়েও সাধারণ মানুষকে প্রশ্ন করেছি। কলকাতার মানুষরা, অন্তত যাদের সঙ্গে আমাদের সমীক্ষকদের দেখা হয়েছিল, তারা কি বলেছেন দেখাবো আপনাদের। দেখুন, আমরা প্রশ্ন রেখেছিলাম যে ভোটের আগে দল বদল করে এমন প্রার্থীকে কি ভোট দেবেন। 55% মানুষ সাফ জানিয়েছেন যে ভোট দেব না, দল বদল করা প্রার্থীকে কিছুতেই ভোট দেব না। 34% মানুষ বলেছেন যে কিছু যায় আসে না, ভোট দিতে তাদের কোনো আপত্তি নেই। 11% মানুষ বলেছেন তারা বলতে পারবেন না। এবারও ভোটের মুখে দলবদল। পুরো ভোটের মুখে কংগ্রেস ছেড়ে শাসক শিবিরে যোগ দিয়েছেন কাউন্সিলর মালা রায়, অরুণ দাস ও সুমন সিংহ। 3 জনকেই প্রার্থী করেছে তৃণমূল। মালার সঙ্গে শিবির বদলে তৃণমূলে ফিরেছেন তাঁর স্বামী নির্বেদ রায়ও। বনগাঁ লোকসভা উপনির্বাচনের আগে ছেলেকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। তৃণমূলের লকেটও এখন পদ্ম শিবিরে। তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতাও বিজেপিতে যোগ দিয়ে পুরো ভোটে পদ্ম চিহ্নে লড়ছেন। এভাবে যারা দলবদল করেছেন তাদের কি ভোট দেবেন? এবিপি আনন্দ নিয়েলসন যৌথভাবে সমীক্ষা চালিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছে। সমীক্ষা অনুযায়ী 55% মানুষই জানিয়েছেন এভাবে দলবদল করা নেতাদের তাঁরা ভোট দেবেন না। 34% অবশ্য মত, ভোট দেওয়ার ক্ষেত্রে দলবদলের বিষয়টি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয়। 11% বলেছেন জানি না। হাত ছেড়ে জোড়াফুল, জোড়াফুল ছেড়ে পদ্ম। শিবির বদলকারীদের ভোট ভাগ্যে কি আছে তা জানা যাবে 28 তারিখ, ফল ঘোষণার দিন। এবিপি আনন্দ। শ্রীকুমার মুখোপাধ্যায় আমার পরবর্তী অতিথি আমার সামনে। শ্রীকুমার দা, প্রথমে আপনার কাছে একদম রাজনীতি প্রশ্নটা আসবো যে ব্রিগেডে ভিড়। আমি কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ দেখছিলাম, সেখানেও মূল লক্ষ্য যেরকম বিজেপি দীর্ঘদিন ধরে আসছিল, এখন একটা বড় অংশ জুড়ে সিপিএম। আপনারা আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছেন, আপনারা আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হওয়ার ঘটনা এখনো পর্যন্ত আমি আজকেই একটা কাউন্টিং করলাম, সংখ্যার বিচারে আপনারাই বেশি, অভিযোগ আপনারাই বেশি করেছেন, আপনারা বেশি রাস্তায় নামছেন। কোনো কারণে কি আবার মানে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া একটা নতুন গতি এসছে? সেটা কি সার্বিকভাবে সিপিএম এর ক্ষেত্রে সূর্যকান্ত মিশ্র এগিয়ে এসছেন, নতুন মুখ আনার চেষ্টা হয়েছে, বামফ্রন্টের ক্ষেত্রে একটা গতি পেয়েছে? না, বামফ্রন্টের গতি পাওয়ার কথাই একদম হিসেব মতো।
মূল আমি তার আগে তোমার একটা কথা বলি, আমি তো ছিলাম না, রাজনৈতিক প্রচারে ছিলাম, দেরি হয়ে গেল খানিকটা। তুমি শিক্ষায় দলতন্ত্রের কথা বলছিলে, আমি তোমার একটা রেফারেন্স করি। দুটি বড় পত্রিকায় একটা খবর ছিল যে পশ্চিমবঙ্গে একটা নতুন বিশ্ববিদ্যালয় এলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। খবরটা এখনো বাজারে সেইভাবে ছড়ায়নি। তো সেখানে একজন ভাইস চ্যান্সেলর এসছেন, আমাদের মুখ্যমন্ত্রী বললেন সাংঘাতিক একটা বড় ব্যাপার হলো যে মানুষের কাছে শিক্ষা আরো বড় করে এলো। ঘটনা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় নাম করে না বলাই ভালো, নতুন বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এমন লোককে সার্টিফাই করা হলো এই সরকারের পক্ষ থেকে, সরকারের চিফ করলেন, যিনি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যাকে বরখাস্ত করতে বলেছিল এর আগে, যেখানে ভাইস চ্যান্সেলর ছিলেন, তার বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে যে তিনি সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজকে যে গ্রেডেশন দেয় ন্যাক, তো সেই গ্রেডেশন করতে গিয়ে বহু টাকা নিয়েছেন, বহু অভিযোগ রয়েছে, নিজের সুবিধা নিয়েছেন এবং পরবর্তী ভাইস চ্যান্সেলর হওয়ার চেষ্টা করেছেন সেখানে। এই যদি আমাদের এখানে দলতন্ত্র তুমি ছেড়ে দাও, এমন বিশ্ববিদ্যালয় উপহারে আসছে, মানুষ বুঝতে পারবে না যে টাকার থলি নিয়ে কোন শিক্ষাটা কিনবো, এ তো শিক্ষা কেনার ব্যাপার, তো মানুষ এটা দেখবে না। আর এবার আসবো অন্যতম বড় ঘটনা প্রচারের ক্ষেত্রে, বিরোধী প্রচারের ক্ষেত্রে, পুরো ভোটের ক্ষেত্রেও যা একেবারে 1 নম্বরে উঠে এসেছে, সারদা এবং রোজ ভ্যালির দুর্নীতি। পুরো ভোটে আদৌ কি কোনো প্রভাব বিস্তার করতে পারে? মানুষ কি তাই দেখে ভোট দেন? সমীক্ষক দলের সঙ্গে যে নাগরিকদের কথা হয়েছে তারা কি বলেছেন দেখাবো আপনাদের। আমরা প্রশ্ন রেখেছিলাম যে ভোট দেওয়ার সময় সারদা রোজ ভ্যালির মতো দুর্নীতির বিষয় কি তারা মাথায় রাখেন? 45% মানুষ বলেছেন হ্যাঁ রাখেন, 45% মানুষ বলেছেন যে না রাখেন না, বলতে পারবো না বলেছেন 10% মানুষ। আপনাদের দেখাবো যে এই বড় বিষয় ভেবে মানুষ পুরো ভোটেও ভোট দিতে যান কিনা, এই নিয়ে বিতর্ক কিন্তু অনেক দিনের। বর্তমানে রাজ্য রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয় সারদা ও রোজ ভ্যালি কেলেঙ্কারি। সারদা কাণ্ডে জেলবন্দি মন্ত্রী সাংসদ, জেরার মুখে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। ত্রিনেত্র জগৎজননী ত্রিলোক, ছবি থেকে ঋণ, অনুদান, আর্থিক দুর্নীতির নানা অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধীরা। কিন্তু সারদা কিংবা রোজ ভ্যালি কাণ্ড কি পুরো ভোটে কোনো প্রভাব ফেলবে? মানুষ কি ভোট দেওয়ার সময় এই দুর্নীতির বিষয়গুলি মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন? এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী 45% বলছেন ভোট দেওয়ার সময় সারদা রোজ ভ্যালির মতো কেলেঙ্কারির বিষয়গুলি তাঁরা মাথায় রাখবেন। আবার সমসংখ্যক মানুষ মনে করেন ভোট দেওয়ার সময় এই বিষয়গুলি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয়। 10% কিছু বলেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সারদা কেলেঙ্কারি নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছে। কিন্তু শুধুমাত্র সারদা নিয়ে সরব হতে গিয়ে কি পুরো ভোটে কলকাতার ইস্যুগুলি যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিরোধীরা? ক্ষমতায় এলে তারা কি করবে, শহরবাসীর সামনে সেই বিকল্প পরিকল্পনা কি বিরোধীরা আদৌ তুলে ধরতে পেরেছে? বাকি সব ছেড়ে দিয়ে শুধুমাত্র সারদা নিয়ে সরব হওয়াটা পুরো ভোটে বুমেরাং হচ্ছে না তো? এ প্রসঙ্গে জরুরি অবস্থার পর তৎকালীন জনতা সরকারের উদাহরণ টানছেন পর্যবেক্ষকদের একাংশ। সেই সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চরণ সিংহ ব্যস্ত হয়ে পড়েছিলেন ইন্দিরা গান্ধীকে গ্রেফতার করতে। এমার্জেন্সির সময় ইন্দিরা সঞ্জয় কি অনিয়ম করেছেন তা খুঁজে বের করতে শাহ কমিশনও গঠন করেছিল জনতা সরকার। ইন্দিরা গান্ধীকে গ্রেফতারও করা হয়েছিল। অনেকেই বলেন শুধুমাত্র ইন্দিরাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ার দরুন জনতা সরকার তার অন্যান্য কাজগুলি করতে কার্যত ভুলেই গিয়েছিল। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করার অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এসবের জেরে 2 বছরের মধ্যে কংগ্রেস সরকারের যাবতীয় দোষ ত্রুটি থেকে নজর ঘুরে যায় সাধারণ মানুষের। জনতা সরকারের ব্যর্থতাগুলি প্রকট হয়ে ওঠে। শেষমেশ ক্ষমতা হারাতে হয় মোরারজি দেশাইদের। এই সুযোগে প্রত্যাবর্তন করেন ইন্দিরা গান্ধী। পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, একইভাবে শুধুমাত্র সারদামুখী রণকৌশলের খেসারত পুরো ভোটে এ রাজ্যে বিরোধীদের দিতে হবে না তো? এবিপি আনন্দ। দেবনাথবাবু, আবার পুরনো প্রশ্নে ফিরবো। সেটা হচ্ছে 80 সালে ঠিক এই রকম ইন্দিরা গান্ধী, তার দুর্নীতি, শাহ কমিশন, এমার্জেন্সি, শাহ কমিশনের কে কি সাক্ষ্য দিলেন, তদন্ত রিপোর্ট কি হলো, এটা এত বড় করে নির্বাচনে এসেছিল, সেইভাবে মানুষের কথা, তার সমস্যার কথা, উন্নয়নের কথা আসেনি। অনেকে বলছেন ইন্দিরা গান্ধীর ফেরার পথটা নাকি এতে সুবিধাজনক হয়েছিল। সারদা রোজ ভ্যালি কতটা প্রভাব ফেলবে এবারে পুরো ভোটে? আমি তো দেখছি ইনসিগনিফিকেন্ট, এর প্রভাবই কোনো পড়বে না। কিন্তু 45% আমি যদি সমীক্ষা, আমি একটা কথা বলি, আমাদের এখানে দেখুন প্রায় 38 লক্ষ ভোটার, পার ওয়ার্ডে আপনি হিসাব করলে প্রায় 26,000 অ্যাভারেজ ভোটার। আচ্ছা, এবিপি নিয়েলসন কত ভোটারে
এটা সমীক্ষা করেছে? আমি আপনাকে জানতে চাচ্ছি। না 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 না, এটা না না, আমি তা বলি না, আমি এটাকে আমি ওটা সাইকোলজি নিয়ে আমি স্যাম্পলটা বলছি, আমি শুনুন, আমি তা বলিনি, আমি স্যাম্পলটা বলছি যে আমার বক্তব্য আর কিছু না, এটা আমি এবিপি নিউজেন ভালো ঠিক আছে, না 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 না, ভালো খারাপ কেন? স্যাম্পল দি হায়ার ইজ দ্য অ্যাকুরেসি। আমি একটা কথা বলি, 13,000 আমি আপনাকে আমি সংখ্যা বলে দিই, 13,245। আমি আপনাকে ফিগারটা বলে দিই, আমি একটা কথা বলি, আমি তো ফিগার না দেখালো, আমি তো স্ট্যাটিস্টিক্স এর লোক, আমাকে একটা কথা বলতে, আপনার সঙ্গে শুনুন, আমি 13,245 গত 25 বছরে পড়িয়েছি, আপনি বললেন আমি না 30 বছর পড়ি, না না, আপনার দরকার নেই, আমি 30 বছর স্ট্যাটিস্টিক্স পড়ি, না না, তার দরকার নেই, কিন্তু আমার প্রশ্ন স্যাম্পলটা কথা, আমি ওনাকে আমি ওইটার উত্তর দিচ্ছি, না উত্তর আপনি স্যাম্পল সাইজ কেন জানতে চাইছেন? আমি 13,275 তা যদি হয়, আপনি যদি 13,000 হয়, তাহলে আপনার 300 350 পিছু একটা লোক হিসাব করুন। না 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 না, এই আপনি ভুলটা করছেন। না 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 না, আমি যেটা বলছি আপনি যতই বলুন না, আপনি অনেক বেশি জানুন, আমি আমি শুধু অঙ্কটাই শিখলেন না না, আমি আপনাকে অঙ্কটা শিখলেন না, অঙ্কটা সময় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। আমি বিষয়বাবুর কাছে আসবো, অন্য একটা আমার শুধু বলার এটাই যে দেবনারায়ণ বাবু 13,000 কেন, ওটা 13 হলেও সেটা অথবা 13,000 না মিলতে পারে। আমি যে মুহূর্তে না, আমি সম্পূর্ণ অন্য প্রসঙ্গে আপনার কাছে আসছি। বস্তু বড় জিনিস, আপনি যত করুন না কেন, একটু স্যাম্পল এই স্যাম্পলটা এই জন্য আমি রেজাল্ট নিয়ে আসবো আপনার কাছে, আপনি সেফোলজি নিয়ে দুটো বই দেবো তারপরের বার। না না না, এটা আমি পড়েছি, শুনুন আমি বাবু, না আপনি বেসিক একটা জায়গা ভুল করছেন, ওইটা 300 দিয়েও মেলানো সম্ভব, আবার 13,000 দিয়ে না মিলতে পারে, এগুলো আমাকে দিন না 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 না, পারবেন না, এই হচ্ছে মুশকিল। পারবো আপনাদের এই হচ্ছে মুশকিল যে আপনি এইখানে থেকে আপনি ভাবেন আপনি ও খারাপ করেছেন, না আমি কোন রকমের দুধ করতে, আমি এটা নাও মিলতে পারে, ইস্যুটা তা নয়, কিন্তু আমি বলছি একটু পড়াশোনা তো আমরা আশা করতে পারি আপনার কাছ থেকে। না আমি ভুল বলছি, আমি ল অফ স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি বলছি। কেন্দ্রীয় বাহিনী, আমরা সবাই জানি কেন্দ্রীয় বাহিনী আসছে না, বিজেপির 2-3 নেতা ছাড়া, তারা এখনো দাবি করছেন আসছেন, কিন্তু এর তো যাবতীয় সুবিধা শাসক দল পাবে। কি মনে হয়? প্রথমে আমি একটা বলে রাখি আপনাকে, এই যে আপনি এইমাত্র উঠালেন না যে সারদা ইস্যু 45 দেখাচ্ছে, যে তেমন কি প্রভাব হচ্ছে না, এটাই যদি বিরোধী শিবির যদি বিভাজিত না থাকতো, অল্টারনেটিভ ফোর্স হতো, মানে তৃণমূলের অল্টারনেটিভ নেই। আমি আপনাকে বলছি, গত 2010-এর কলকাতা কর্পোরেশন নির্বাচনে পরিবর্তনটা গুরুত্বপূর্ণ ইস্যু কখন হলো, যখন তৃণমূল এবং কংগ্রেস একসাথে লড়াই করতে শুরু করলো। তার মানে যতক্ষণ আপনি তৃণমূলের অল্টারনেটিভ ফোর্স কোন তৈরি না হচ্ছে, তাই নয়, তার সঙ্গে কতগুলো ফোর্স একসঙ্গে যুক্ত হলো, যারা একেবারে ডানপন্থীও না, মানে এসইউসিআই এর মতো দল। তার মানে আপনি মনে রাখবেন, আপনি যে ইস্যুগুলোকে বলছেন যে সেই নন ইস্যু, মানে সেইভাবে মানুষ রেসপন্স করছে না অত বড়ভাবে, তার কারণটাই হলো মানুষ বিরোধীরা বিভাজিত, তৃণমূলের অল্টারনেটিভ নয়। এটাই যদি অল্টারনেটিভ হয়ে ওঠে, তখন দেখবে এই ইস্যুগুলো অ্যাড হতে শুরু করবে, এই ইস্যুগুলো কাজ করতে দেবে। এবার আপনার মূল প্রশ্নতে আসি, আমি আপনাকে আজকে আমরা যে প্রজেকশনটা নিচ্ছি, আজকে যে প্রজেকশনটা নিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লেভেল মানে একেবারে লেভেল গ্রাউন্ডে কিন্তু আমাদের এই নির্বাচনটা হচ্ছে না। কেন হচ্ছে না? ডে 1 থেকে যে প্রক্রিয়ায় নির্বাচনটা হচ্ছে, তাতে তৃণমূল জিততে পারে কিন্তু গণতন্ত্র হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে আমি বলছি। কারণ ডে 1 থেকে বিরোধীদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল, এবং ডে 1 থেকে একটা ললেসনেসের মধ্য দিয়ে নির্বাচনটা পরিচালনা করতে চাইছে শাসক দল, এবং তার সাথে যেটা জুড়ি হয়েছে, যে যার সংবিধান রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন ভার্চুয়ালি ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে, সব মিলে নির্বাচন প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন। তাই তৃণমূল আপনার 120 পেয়ে যেতে পারে,
কিন্তু দিনের শেষে কিন্তু তৃণমূল পরাজিত হবে গণতন্ত্র রক্ষার প্রশ্নে। এগুলো প্রচারের প্রশ্নে প্রতিদিন সমস্ত পোস্টার ছিটছে তৃণমূল। যেরকম হাসে না ঘোড়াও হাসবে, আপনার কথায় ঘোড়াও করেছেন 3 বছরে সব শেষ হয়ে গেছে। মানুষ বিশ্বাস করে না বলে, বিশ্বাস করে না বলে। বেশ 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 আমরা আবার একবার সমীক্ষায় ফিরি। আপনাদের এইবার দেখাবো ঠিক কি হতে পারে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষায় কি উঠে এসেছে। আমরা আবার বলছি যে রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, মিলতে পারে না মিলতে পারে, কিন্তু আমরা একটা আভাস পাওয়ার চেষ্টা করেছি এবং এই প্রথমবার দ্য নিয়েলসন কোম্পানি কিন্তু সাধারণ সমীক্ষাপত্রে যেভাবে সমীক্ষা করা হয় সেভাবে হয়নি, বিশেষ কারণে অবশ্যই গোপন ব্যালটে হয়েছে। আমি শুরুতেই যেটা বলেছিলাম, আমি দ্রুত একবার দেখব 2010 পুরো ভোটে কি ছিল ফলাফল। 141টি আসনে ভোট হয়েছিল, 95টি আসন পেয়েছিল তৃণমূল, 33টি ওয়ার্ড পেয়েছিল বামেরা, বিজেপি 3টি ওয়ার্ড, 10টি পেয়েছিল কংগ্রেস। ভোটের শতাংশের হিসেবে আসি, 49% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 37% ভোট পেয়েছিল বামেরা, বিজেপি 4% ভোট আর 9% ভোট পেয়েছিল কংগ্রেস। এবার আপনাদের দেখাবো যে 2014 যে লোকসভা ফল সেটাকে কলকাতা পুরসভার ওয়ার্ডের নিরিখে আমরা যদি বিচার করি কি ছিল ফলাফল। তৃণমূল কংগ্রেস 99টি ওয়ার্ড পেতে পারত, বামফ্রন্ট পেতে পারত 11টি ওয়ার্ড, বিজেপি 26টি ওয়ার্ড, কংগ্রেস 8টি ওয়ার্ড, অন্যান্যদের ক্ষেত্রে কিছু আসেনি। 99টা ওয়ার্ড যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে তাদের ভোটের শতাংশ হতে পারত 37, বামেদের ভোটের শতাংশ 25, বিজেপির ভোটের শতাংশ 24, কংগ্রেসের ভোটের শতাংশ 10 এবং অন্যান্যদের ক্ষেত্রে কোনো ওয়ার্ড না পেলেও 4% ভোট পেতে পারত। এবার আপনাদের দেখাবো যে কলকাতার পুরসভায় আমরা যে প্রথম সমীক্ষা করি এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানি, মার্চ মাসে যে সমীক্ষা আপনাদের সামনে আমরা রাখি, দেখব তৃণমূল কংগ্রেস 101টি ওয়ার্ড পেতে পারত, বামফ্রন্ট পেতে পারত 25টি ওয়ার্ড, বিজেপি 8টি, কংগ্রেস 7টি, অন্যান্যদের ক্ষেত্রে 0। আমি ভোটের পার্সেন্টেজে যদি আসি, ভোটের শতাংশ 43% পেতে পারবে মনে হয়েছিল এই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট 28% দেওয়া হয়েছিল, বিজেপি 15%, কংগ্রেস 9%, অন্যান্যরা 5%। আর এবার সেই ব্রাহ্ম মুহূর্ত, কি হতে পারে এইবারের এই যে সমীক্ষা আমরা চালিয়েছি তার ফলাফল। আমি আরেকবার বলে দেব, এই সমীক্ষা চালানো হয় 26শে মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে। বুঝতেই পাচ্ছেন তারপরে নিঃসন্দেহে নানা তফাৎ হতে পারে, প্রচারের শেষ পর্যায়ে তখনও বাকি আছে। 5ই এপ্রিল আমাদের এই সার্ভে কিন্তু শেষ হয়। কি পেলাম আমরা? তৃণমূল কংগ্রেস পেতে পারে 103টি ওয়ার্ড, বামফ্রন্ট পেতে পারে 31টি ওয়ার্ড, বিজেপি 6টি, কংগ্রেস 4টি। আরও একবার বলবো, তৃণমূল কংগ্রেস পেতে পারে 103টি ওয়ার্ড, বাম পেতে পারে 31টি ওয়ার্ড, বিজেপি পেতে পারে 6টি ওয়ার্ড, কংগ্রেস 4টি ওয়ার্ড। আসুন এবার ভোটের শতাংশের হিসেবে এই সাম্প্রতিক সমীক্ষায় কি উঠে এসছে দেখব। চূড়ান্ত পর্যায়ে কি পেলাম। তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, বামেরা একেবারে স্পষ্ট দ্বিতীয় হিসেবে 30% ভোট, বিজেপি 12% ভোট, কংগ্রেস 9% ভোট, অন্যান্যরা 5% ভোট। আরেকবার বলে দেবো, তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, বামেরা 30% ভোট, বিজেপি 12% ভোট, কংগ্রেস 9% ভোট, অন্যান্যরা 5% ভোট। সুতরাং বুঝতেই পাচ্ছেন একটা পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু দ্বিতীয় হিসেবে উঠে আসছে বামেরা, একেবারে স্পষ্ট দ্বিতীয়। রাজ্য কি আরেকটা দ্বিমুখী লড়াই?
তৃণমূল কংগ্রেস বনাম আবার বামফ্রন্ট সেই দিকে এগোচ্ছে। দ্রুত চলে যাব মইদুল ইসলামের কাছে। মইদুল, খুব পরিষ্কার সেটা হচ্ছে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ তৃণমূল অনেকটা জনসমর্থন ধরে রেখেছে, কিন্তু বিরোধী ভোট ভাগ হচ্ছে, কিছুটা ভাগ হচ্ছে, এবং দশকের পর দশক যেটা বামফ্রন্ট যে সুবিধে পেয়ে আসছে সেক্ষেত্রে ভাগ হচ্ছে। আবার অন্য দিক থেকে কিন্তু কিছুটা হলেও বামফ্রন্টের ভোট সুসংগত হচ্ছে, অর্থাৎ মিডিয়ার ভাষায় আমরা যেটাকে রক্তক্ষরণ বলি সেটা থেমেছে। মইদুল। একদমই এইটা যেটা দেখাচ্ছেন আপনারা সেইটা অবশ্যই মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এবং এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে বামফ্রন্টের পার্টি কনফারেন্স হয়ে গেছে, মানে সিপিএম এর পার্টি কনফারেন্স হয়ে গেছে, রাজ্যের পার্টি কনফারেন্স, সেখানে একটা নেতৃত্বের বদল হয়েছে, সেইটা কিন্তু একটা হয়তো রোল প্লে করছে। উল্টো দিকে যদি আপনি বিজেপির সঙ্গে তুলনা করেন তাহলে বিজেপির রাজ্য অফিসের সামনে 3 দিন ধরে যে মারপিট হয়েছে সেটা মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যে একটা দল যারা লোকসভায় ভালো করেছে কিন্তু ক্ষমতায় এখনো আসেনি, এরকম একটা সময়ে যদি নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল এবং মারামারি করে, এবং সেখানে কিন্তু অনেকে এক্সপেক্ট করছিল যে বিজেপি কোনো একটা প্রার্থী দেবে, মেয়র প্রার্থী দেবে, যে মেয়র ক্যান্ডিডেট তাদেরকে, সেটা কিন্তু হচ্ছে না, সেটাও কিন্তু পরিষ্কার নয়। ফলে সব মিলিয়ে আবার দেখা যাচ্ছে যে যেহেতু বামেদের একটা নেতৃত্ব বদল হয়েছে, উল্টো দিকে বামেরা ব্রিগেড থেকেও যে এক ধরনের বার্তা দিয়েছে যে আমরা বুঝে নেব কিংবা আগুন জ্বলবে, এই ধরনের একটা অ্যাগ্রেসিভ পোস্টারিং তারা করেছে। উল্টো দিকে নেতৃত্ব বদল, আবার বিজেপির একটা গোষ্ঠীকন্দল এবং মারপিটের একটা সিচুয়েশন, সেটা কিন্তু মানুষকে বিরূপ প্রতিক্রিয়া করেছে। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয়, আপনাদের যে পুরো মেথোডোলজির প্রশ্নটা এখানে দেবনারায়ণ বাবু বলছিলেন, আমি একটুখানি বলে নিতে চাই যে এসি নিলসেনের যে আপনি বলছেন 13,000-এর ওপরে 13,275টা যদি আপনার স্যাম্পল সাইজ হয়, তাহলে কিন্তু কলকাতার ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট বড় স্যাম্পল সাইজ আমি বলবো। তার কারণ হচ্ছে যে সমস্ত স্যাম্পল সাইজ হয় সেটা যে কোনো কোম্পানি করুক, সি ভোটার থেকে শুরু করে অন্যান্য যে কোনো কোম্পানি যারা করে থাকুক, সারা ভারতবর্ষের ক্ষেত্রে লাস্ট লোকসভাতেও মোটামুটি 27-28,000, ম্যাক্সিমাম 50,000, এনডিটিভিতে একবার 1 লাখের মতো স্যাম্পল সাইজ হয়েছিল, কিন্তু সেটা গোটা ভারতবর্ষের জন্য। এটা কিন্তু শুধু কলকাতার জন্যেই 13,000-এর ওপরে এটা যথেষ্ট বড় স্যাম্পল সাইজ। এখানে আপনারা যে পার্সেন্টেজগুলো দেখাচ্ছেন সেটা হলো যে আপনাদের এই জলের সমস্যা কিংবা এই সমস্যাগুলো, এই স্যাম্পল সাইজ নিয়ে এই পার্সেন্টেজগুলো কিন্তু বলাটা অনেক বেশি সহজ, মানে সেটা মানে তার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। যেটা মানে সেফোলজির ক্ষেত্রে যেটা সব থেকে উইকেস্ট যেটা লিঙ্ক হলো সেটা হলো যে আপনার ভোটের পার্সেন্টেজ আপনি পাবেন, যেমন আপনি জলের সমস্যার পার্সেন্টেজ আপনি পেলেন কিংবা জঞ্জালের পার্সেন্টেজ আপনি পেলেন, এটা আপনি পাবেন যে কোন দলকে আপনি ভোট দিচ্ছেন, সেই ভোটের পার্সেন্টেজ একটা মোটামুটি পেতে পারেন। কিন্তু সেই ভোটটাকে সিটে ট্রান্সলেট করার ক্ষেত্রে ওইটা একটা সমস্যা। একটা মইদুল যেটা বলছে যে প্রার্থী পদ টিকিটের জন্য মারামারি, কোথাও কি দলের ভাবমূর্তিতে ধাক্কা লাগলো? না, কোনো ভাবমূর্তিতে ধাক্কা লাগার ব্যাপার নেই, এটা মিডিয়ার প্রচার করেছে। আমাদের দলের যে মারপিট হয়নি, মারপিট বিরোধী দল করেছে। নিজেই সুব্রত বাবু বলেছেন যে আমরা সিনেমা দেখছি। আপনি আটকে ছিলেন, আপনাকে ডাকলাম একবার, আটকে ছিলেন, যদি আটকে রাখে আটকে যাব। এখন আমার দলের না বিরোধী দলে এর তো কোনো চিহ্নিত হয়নি, কিন্তু পরে দেখা গেল যে সব বিরোধী দলে এখন মেরেছে নাকি। আরে আপনার টিএমসি, আপনার সুব্রত বাবু বলছেন আমরা সিনেমা দেখছি, ডাইরেক্টর হচ্ছে সুব্রত বাবু, প্রোডিউসার টিএমসি, বাড়ির উঠানটাকে কন্ট্রোল করতে পারে। আমি একবারও যাওয়া হয়নি দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, কি মনে হচ্ছে আবার এ রাজ্যে একটা দ্বিমুখী লড়াই, তৃণমূল কংগ্রেস বনাম বামেরা? ট্রেন্ড তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে মানুষ যখন ভোট দিতে যাচ্ছে তার সামনে তারা যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেস পরিবর্তনের পরবর্তী অবস্থায় 4 বছর ধরে যেভাবে রাজ্যে সামগ্রিকভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে এবং সবটা ভালোভাবে চালাচ্ছে, তাহলে তারা নিশ্চিতভাবে গিয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, এটা 1 নম্বর কথা। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবেন না এটা স্থির করেন তার অভিজ্ঞতার কারণে, তাহলে তাকে ভোটটা কিন্তু বামফ্রন্টের কাছেই দিতে হবে। যদি না দেন তাহলে যে বিপদটা ঘটছে, যে তিনি বিশ্বাস করছেন যে তৃণমূল কংগ্রেসের শাসনকালের পরিবর্তন প্রয়োজন, এই ঘটনাটা কিন্তু ঘটবে না। কারণ ওই ভোট ভাগের যে গল্প তুমি বলেছো, যে মানুষকে
তৃণমূলের বিকল্প হিসেবে বামফ্রন্টের ভোটটা অনিবার্যতা, তার কারণ যদি সে কংগ্রেসকে ভোট দিয়ে ফেলে, যদি সে এই সাময়িকভাবে তৈরি হওয়া বিজেপিকে ভোট দিয়ে ফেলে, তাহলে যে সর্বনাশটা হবে, যারা এটা মনে করছেন পরিবর্তন প্রয়োজন, যে সাথে সাথে ওই শতাংশের বিচার এবং ভোট ভাগ এই সব কিছুর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তার জায়গাটাকে নিশ্চিত করতে পারবে। এই জায়গায় কাছে যাব বিজেপির, আমি আপনাকে সমীক্ষা ধ্রুব সত্য বলতে পারছি না, সমীক্ষার ফল বহু ক্ষেত্রেও মেলে না, আমি মানছি। আমি বলছি 2014-তে 23.65% আপনারা পেয়েছিলেন এর বিচারে, 26টা সিট পেয়েছিলেন। নিয়েলসনের সমীক্ষাতে তাতে 12% নেমে আসছে, 26টা নেমে আসছে। এটা পুরোটা চিত্রটা পুরোটাই বছরের মধ্যে পুরোটাই উল্টো। বরং লোকসভা ইলেকশনের পর আমাদের সমর্থন বেড়েছে, মানুষের আমাদের প্রতি মনোভাব বেড়েছে, কারণ পুরো পশ্চিম বাংলা আমাদের মেম্বারশিপ ছিল 1.5 লক্ষ, এখন শুধু কলকাতায় মেম্বারশিপ হয়েছে 10 লক্ষ। 10 লক্ষ কলকাতা মেম্বারশিপ, রাজ্য 40 লক্ষের ওপর যাচ্ছে, 50 ছবে টার্গেট দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু এই যে মেম্বারশিপ হয়েছে পশ্চিম বাংলায় এখন 8 নম্বর জায়গায় আছে। অমিত শাহ এটাকে করেছেন সেলসে টার্গেট। যে পার্টির মেম্বার কত করে বেড়েছে 1 লক্ষ থেকে 40 লক্ষ, 40 টাইমস বেড়ে গেছে। হ্যাঁ, তার 50% হয়তো নন এক্সিস্টেন্ট। ক্যালকাটা মেম্বারশিপ 10 লক্ষ। আর বাম ফ্রন্টের যে কথাটা বলছে, এদের সমস্ত লিডারশিপ রাস্তায় নেবে, মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চাইছে। আমরা গ্রাউন্ড লেভেলে আছি, আর যারা পথে ঘাটে হাঁটছেন, রাস্তায় দেখছেন কোথাও সিপিএম এর পোস্টার ব্যানার কিচ্ছু নেই, কোথাও প্রচার নেই, কোথাও মিটিং মিছিল নেই, অথচ বিজেপির সমস্ত জায়গায় পুরোপুরি কলকাতার চিত্রটা মনে হচ্ছে বিজেপি ভার্সেস আপনাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মাটিটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এটা এক। আরে ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতির গান গেয়ে শেষ হয়ে গেল, এই গানটা আর গাইবেন না, আপনারা এই গানটা গাইবেন না, আপনাদের রিজেক্ট করেছে মানুষ এই গানটা। আমি শুধু একটা ফিগার যোগ করি আপনার কাছে, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে ধরুন লোকসভায় আমি 2014 বলছি, 25% ভোট, 11টা ওয়ার্ড। ঠিক। নেলসনে 30%, সেটা বাড়ছে, 11টা 31টা হচ্ছে। 2010-এ আপনাদের 33টা ওয়ার্ড ছিল, ভোটের শতাংশ ছিল 37.48%। ঠিক। আমি কি বললেন, এক বছরের মধ্যে বাড়া সম্ভব? এক নম্বর হচ্ছে যে আমরা কেন বাড়বে, বিজেপি কেন বেড়েছিল সেটা আগে বলিনি টুক করে। তা হচ্ছে যে আমাদের খানিকটা মাঠে নামতে, নরেন্দ্র মোদী আমাদের লোকেদের খানিকটা ভয় পেয়ে যাওয়া, তৃণমূল যে অবস্থাটা করেছিল বাংলার থেকে আমাদের মাঠে খানিকটা ভয় পেয়েছিল, দাঁড়াবেন। পরে মানুষ, আমাকে বলতে দিন প্লিজ। দ্বিতীয়টা হচ্ছে মানুষ দেখলো বিজেপি মানুষকে কিভাবে ঠকালো। রাস্তায় যাওয়ার কোনো গপ্প নয়, যে গপ্পটা উনি বলছেন সবটাই টিভি কেন্দ্রিক। রাস্তার মধ্যে লড়াইটা দিলাম বলেই আমরা দিলাম বলেই ফেরত আসছি। আচ্ছা, ভালো লাগছে যে দুজনেই টিভিতেই টিভি কেন্দ্রিক নিয়ে বিতর্ক করছেন। আপনারা হারিয়ে যাবেন, কারণ পশ্চিমবঙ্গের মাটিটা সম্প্রদায় থেকে নাম নেওয়ার কেউ থাকবে না। দুনিয়ার দলছুট লোকেদের দলছুট লোক। প্লিজ দেখুন, আমি দুটো বিষয় বলতে চাইছি। একটা হলো নির্বাচনটা, না আমার ইন্টারেস্টিং হলো দুজনই দুজনকে অভিযোগ করলেন টিভি কেন্দ্রিক বলে টিভিতেই। না, আমি যেটা বলতে চাইছি, এই প্রথমত যে নমুনার নেওয়া হয়েছে, আমি সেফোলজি চর্চাকারী হিসেবে মনে করি যথেষ্ট, এটা নিয়ে কোনো নেই। দ্বিতীয় যে বিষয়টা, যে ফিগার দেখানো হচ্ছে, সমীক্ষা শেষ হয়েছে 18 এপ্রিল হচ্ছে ভোট, তার ভিতরে অনেক কিছু হতে পারে। না, আমি যেটা বলতে চাইছি, এই জায়গাটাই আমি বলতে চাইছি, দেখুন শুরু আমি বলতে চাইছি ভোটটা 12টা পর্যন্ত হবে না 3টে পর্যন্ত হবে। যদি 3টে পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয় তাহলে ফিগারটা কিন্তু চেঞ্জ হতে পারে, আর 12টা পর্যন্ত হলে কিন্তু তৃণমূলের ফিগারটা 120-তে চলে যেতে পারে। এটা আমি বলে রাখলাম সতর্ক। সবই হয়ে যায়। আচ্ছা, ভোটটা 12টা না 3টে খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে বিষয়টা আমি বলতে চাইছি, যে দেখুন এই লাস্ট তৃণমূল সরকার আসার পর থেকে নির্বাচনের যে রাজনীতির পরিভাষা, সেটা কিন্তু ডিকোড করতে পারছে না কিন্তু বিরোধীরা। ধরুন আমি একটা আপনাকে বলছি, যে 2013-র পঞ্চায়েত নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রমজানকে ইস্যু করলেন, করে মাইনরিটি ভোটটা কনসলিডেট করলেন। 2014 সালে মোদীকে সামনে রেখে তিনি মাইনরিটি ভোটটাকে কনসলিডেট করলেন। তার মানে তাকে ডিকনস্ট্রাক্ট করবার মতন, মানে বিনির্মাণ করবার মতন বিরোধীদের কোনো অবস্থানই থাকলো না। এই নির্বাচনে 2015-তে
আমার কাছে পরিষ্কার খবর আছে এই নির্বাচন হচ্ছে 2046টা ওয়ার্ডে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতার পরে যেগুলো হচ্ছে, তাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গাতে একটাই স্লোগান, সেটা হলো যে তৃণমূল কংগ্রেস যেহেতু রাজ্যে সরকারে আছে, সুতরাং তারাই একমাত্র যদি ক্ষমতায় আসে তবেই উন্নতি হবে, বিরোধীরা থাকলে অনুন্নতি হবে। ফলে একটি দলকেই ভোট দিন। এই যে 30 এপ্রিল তারপরে সেটাকে রবীন্দ্রনাথ ঘোষ বাড়িয়ে দিলেন যে প্রশাসন থাকবে দরকার হয়, কিন্তু একটা দলকেই ভোট দিতে হবে, নাহলে বিরোধীরা কোনো উন্নয়ন করতে পারবে না। এটা কিন্তু আমি বলছি যে লেভেলে চলে গেছে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 103 দেখার পর কি স্যাম্পল সাইজটা একটু জোরদার মনে হচ্ছে? আমি ওটা বলিনি। ভালো লাগছে আপনার? আমি তাতেও মমতা দেবী বলছেন 110টা দেব, আপনি বলুন তো কোন 110টা নেবেন? আমরা বুঝে যাই যে আপনারা 10টার মতো ভোটটা শেষ আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। আচ্ছা, আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে 2010-এর তুলনায় কে কত ভোট ধরে রাখতে পেরেছে তার একটা আমরা হিসেব করেছি, দেখব। তৃণমূল ভোট ধরে রাখতে পেরেছে 88%, নিঃসন্দেহে একটা বড় অঙ্কের ভোট। যে জনসমর্থন 2010-এ ছিল তা ধরে রাখতে পেরেছে। এবার দেখব যে বিজেপি কতটা ধরে রাখতে পেরেছে। বিজেপি 2010-এর তুলনায় 80% ভোট ধরে রাখতে পেরেছে। আর এবার দেখব বামেরা কতটা ধরে রাখতে পেরেছে। 2010-এর তুলনায় বামেরা ধরে রাখতে পেরেছে 74% ভোট। আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, আমি আবার বলছি যে স্যাম্পল সাইজটা একটু ভালো লাগছে। না আমি ওটা না, আমি 103টা ওয়ার্ড থেকে ভালো নেলসনের ইয়ে নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু এটা সত্য। ল অফ স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি স্বভাবতই বলে 300 স্যাম্পল না, এখানে 300 পিছু একজন, যেটা হচ্ছে 300 পিছু এক। প্রশ্ন হচ্ছে এর থেকে যদি ডবল হতো একটু পাল্টাতে পারতো, এটা পাল্টাতে পারতো। এটা আসলে আপনি বরঞ্চ জোরটা অন্য দিন। না না না, স্যাম্পল কালেকশন হয়েছে। আমি যেটা মনে 120 থেকে 24টা মোর স্যাম্পল মানে মোর এরর না। আচ্ছা আচ্ছা, আপনাকে পরিষ্কার প্রশ্ন, যারা ভোট দিয়েছেন 2008-এর তুলনায় এই সমীক্ষার তুলনায় 88 সংখ্যা। অন্য স্টুডিওতে যেতে হবে, আমরা ক্রমশ সেফোলজির একদম গভীর থেকে গভীরতর জায়গায় চলে যাচ্ছি। আমি বলছি 300 পিছু না হয়ে যদি 150 পিছু হতো আর একটু হয়তো। আপনি আবার বেশি ভুল করছেন সেফোলজির ক্ষেত্রে। তখন 110 হতো তো, মমতা দেবী চাইছেন 110। 110 দেবাশিস বাবু, আমি দ্রুত আরেকবার যাচ্ছি। আবার একটা দ্বিমুখী লড়াই, নাকি বিরোধী ভোট যে ভাগ হচ্ছে তাতে একটা বাড়তি সুবিধে স্বাভাবিকভাবেই শাসক দল পাচ্ছে? দেবাশিস বাবু, দু তিনটে কথা। প্রথম কথা হচ্ছে এই লড়াইটা সরাসরিভাবে তৃণমূলের সাথে বামফ্রন্টের হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যত সময় যাচ্ছে তত সরাসরি লড়াইটা বামফ্রন্টের সাথে তৃণমূলের। 1, 2, কিন্তু যেহেতু তা সত্ত্বেও রাজ্যে স্বাভাবিকভাবে বিজেপির একটা অস্তিত্ব রয়েছে, কংগ্রেসের একটা অস্তিত্ব রয়েছে, ফলে এই জায়গায় ভোট ভাগার কারণে তৃণমূল কংগ্রেস একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। 2, 3 নম্বর হচ্ছে বিজেপির এই যে সভ্যটভ্য বাড়ছে টাচ্ছে যে সমস্ত কথা, আমার যে মোবাইল সেটটা রয়েছে এই মোবাইল সেটে একাধিক মেসেজ এসছে যে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে বিজেপি দলের সভ্যপদ নেওয়ার জন্য আর কি। তা এই ধরনের মেসেজ এই রাজ্যের বহু মানুষ পাচ্ছেন। ফলে এই ভুয়ো মেসেজের মাধ্যমে যদি ভুয়ো সদস্য সংখ্যা বাড়ে, তার মাধ্যমে কখনোই কোনো দলের শক্তি বৃদ্ধি হয় না। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বামেরা গত কয়েক মাসে
একটা ধীর গতিতে কিন্তু স্টেডলি তাদের অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটছে। ওই কোথায় ফেস্টুন টাঙানো যাচ্ছে না, ফ্ল্যাগ টাঙানো যাচ্ছে না, সন্ত্রাসের কারণে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলো অন্য কথা, কিন্তু মানুষের মধ্যে আমি যদি এইটাকেও ইঙ্গিতবাহী মনে করি যথেষ্ট দেবাশিস বাবু, আমি এটা নিয়েই মইদুলের কাছে যাব যে শুধু আক্রমণের লক্ষ্য হওয়া নয়, আপনি যদি রাজনৈতিক বক্তৃতা বিশ্লেষণ করেন তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় গত এক সপ্তাহে কিন্তু ক্রমশ বামেদের প্রতি তার আক্রমণের পরিমাণ, তার সময়সীমা প্রত্যেকটা বক্তৃতায় ক্রমশ বাড়ছে। ইঙ্গিতবাহী মইদুল? একদমই তাই, কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই বুঝুক, উনি ভোটটা খুব ভালো করে বোঝেন এবং উনি বছর পর বছর এইটা বুঝে এসছেন যে ওনার প্রথম পলিটিক্যাল এনিমি কে, এবং ওনার যদি গত এক মাসের যদি আপনি বিশ্লেষণটা বক্তৃতার যদি বিশ্লেষণ করেন তাহলে বোঝাই যাচ্ছে যে উনি বামেদেরকে অনেক বেশি আক্রমণ করছেন, বিজেপিকে একটু কম আক্রমণ করছেন। তার একটা অন্য হিসেব থাকতে পারে, সেটা রাজ্যসভার কি হিসেব সে পরের, সেটা অন্য হিসেব থাকতে পারে, কিন্তু এই ইলেকশনের ক্ষেত্রে উনি বামেদেরকে অনেকটা বেশি সিরিয়াসলি উনি নিচ্ছেন, অন্তত এইটুকুনি তো বোঝাই যাচ্ছে। দর্শকদের দেখাতে চাইবো যে আমাদের প্রথম সার্ভে এবং দ্বিতীয় সার্ভে কতটা তফাৎ হলো, দ্রুত একবার দেখবো। আমি জাস্ট দর্শকদের দেখিয়ে নিই। সেটা হচ্ছে প্রথমে আমরা মার্চ মাসে যে সার্ভে করেছিলাম, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা সেখানে 101 ছিল, 103 হয়েছে চূড়ান্ততে। বামফ্রন্টের ক্ষেত্রে মার্চে যা করেছিলাম 25 ছিল, মার্চে চূড়ান্ত বেড়ে হয়েছে 31। বিজেপির ক্ষেত্রে মার্চে দেখানো হয়েছিল 8, সেই ওয়ার্ড সংখ্যা কমে হয়েছে 6, এবং কংগ্রেসের ক্ষেত্রে মার্চে দেখানো হয়েছিল 7 এবং চূড়ান্ত ক্ষেত্রে 4। এক নম্বর হচ্ছে যে বিজেপি হারিয়ে যাবে, আমি যে কারণে যেটা বললাম হারিয়ে যাবে, তার মূল তৃণমূল এবং বিজেপি ভোট ভাগাবে, দ্বিতীয়টা হলো যে বিজেপি এবং তৃণমূল যেভাবে দাঁড়িয়ে আছে পার্লামেন্টে বসে একইভাবে বসে আছে, যেভাবে বিলগুলোতে তৃণমূল বয়কট করে সমর্থন করেছে আপনাদের এখানে বসে মমতা ব্যানার্জি কোনো অভিজ্ঞতাই নাই বিজেপিকে আক্রমণ করে। তৃণমূলকে লড়াইয়ে আমরাই করতে পারি, আপনারা কিচ্ছু না। কেন চাইছেন আপনারা গলা জড়জড়ি করে বিজেপির শত্রু বামফ্রন্ট একমাত্র, তৃণমূল তো বললো সেটাই করছে বিজেপি ভোট ভাগ করার জন্য আপনাদের সমর্থন। আচ্ছা তৃণমূল তোকে নিয়েই যে একসময় সমর্থন তুলছে, আরে মন্ত্রিত্ব নিয়েছিলেন তো, দেখলেন না গতকাল কত বর্ষ দিন তোর পার্লামেন্টে বসে যেভাবে আক্রমণ করছে আপনারা কেউ পারেননি। সংখ্যালঘু ভোটকে আরো সুসংগত করার জন্য, সংখ্যালঘু ভোটকে আরো সুসংগত যা বোঝেন আমি একটা সিরিয়াস সেটা হলো যে যদি বামেদের এই উত্থানটা হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে যে তাহলে সংখ্যালঘু ভোটটা বামেরা ধরে রাখতে পারছে। সংখ্যালঘুদের নিয়ে যে সমীক্ষা আমি করেছি না, বামেদের কাছে ফেরত আসছে, ধরে রাখতে পারছে প্লাস ফেরত আসছে। আমি সংখ্যালঘুদের নিয়ে একটা সাম্প্রতিক সমীক্ষা করেছি, তাতে যেটা ধরা পড়ছে যে সংখ্যালঘুদের একটা বড় অংশই গত 4 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট নয়, কিন্তু বিজেপিকে আটকানোর জন্য তারা ভোট দিচ্ছিল। আপনার কোন সমীক্ষা আপনার নিজস্ব আপনি আমার আমি যেটা সিরিয়াসলি বলছি, যদি আপনার এই রেজাল্টকে মুকুল রায় লেখাও তাই বলছে, আমি সত্যি বলতে যাই না, মুকুল রায় তো কোন দিকে চেষ্টা করছেন জেনারেল সেক্রেটারি না আমি বলুন, কিন্তু আমি আপনাকে নোট অফ ডিসেন্ট যদি এইটাই হয়, বামেদের যদি রক্তক্ষরণটা আমি নোট অফ ডিসেন্ট নিলাম, বামেদের যদি রক্তক্ষরণটা বন্ধ হয় তাহলে মাইনরিটি ভোটটা কিন্তু এই কলকাতা কর্পোরেশনে এক্স ফ্যাক্টর হতে পারে। এবং যেভাবে আমরা এতদিন পর্যন্ত বলে আসছিলাম যে ট্যাকটিক্যাল ভোটিং হচ্ছে, বিজেপির উত্থানের সাথে সাথে বামেদের সমর্থিত মুসলমান লোকরাও তৃণমূলকে সাপোর্ট করছিল যাতে করে বিজেপির উত্থান না হয়, সেক্ষেত্রে কিন্তু মাইনরিটি ভোট যদি আবার বামেদের কাছে ফিরে আসে
তাহলে কিন্তু আমি যদি বলবো যে আসে, তৃণমূলের যে আপনি রমরমা আমাদের ব্যাপারটা এই দেখছেন সব বলবেন। এবং শেষ পর্যন্ত যদি নিরাপত্তা মিনিমাম থাকে, 3টে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়, এই ফিগারটা কিন্তু আগে লোক ফলাফল। 10টা বিজেপির পর্যন্তই ফিগার ভোট বাড়বে, হবে। ক্ষমতা এইবার যদি যদি তথ্য হয়, তাহলে আমি আগে যারা এই মুহূর্তে টেলিভিশন অনেক সেটের সামনে এসছে তাদের দ্রুত একবার দেখাতে চাইবো আমাদের এই চূড়ান্ত ক্ষেত্রে কি পেলাম আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির যৌথ জনমত সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 103টি ওয়ার্ড, বামফ্রন্ট পেতে পারে 31টি ওয়ার্ড, বিজেপি পেতে পারে 6টি ওয়ার্ড, কংগ্রেস 4টি ওয়ার্ড। আপনাদের এবার দেখাবো যে শতাংশের বিচারে কত শতাংশ ভোট কোন রাজনৈতিক দল পেতে পারে, তাতে এই সাম্প্রতিক সমীক্ষায় কি উঠে এসছে। তৃণমূল কংগ্রেস 44% ভোট পেতে পারে, বামফ্রন্ট পেতে পারে 30% ভোট, বিজেপি পেতে পারে 12% ভোট, কংগ্রেস 9% ভোট, অন্যান্যরা 5% ভোট। আপনাদের আরেকবার বলে দেব, সেটা হচ্ছে এই সমীক্ষা আমরা চালিয়েছিলাম, এই সমীক্ষা শেষ হয় 5ই এপ্রিল, অর্থাৎ তারপরে অনেক দফার প্রচার এবং শেষ বেলার প্রচার এবং তারকাদের ময়দানে নামা তো আছেই। কোনোভাবে রাজনৈতিক ভবিষ্যৎবাণী বা জনমতকে প্রভাবিত করার চেষ্টা নয়, আমরা এই অনুষ্ঠানে এবং এই ফিগারগুলোর মাধ্যমে চেষ্টা করলাম আপনারা কি ভাবছেন তার একটা আভাস দেওয়ার। আমাদের এই পর্বের সমীক্ষা এখানেই শেষ। আবার কিন্তু দ্য নিয়েলসন কোম্পানি এবং এবিপি আনন্দ এক্সিট পোলও করছে, সুতরাং 18 তারিখ বিকেলবেলা থেকে সেই এক্সিট পোলের ফলাফল আপনাদের সামনে আমরা রাখবো। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করব।